হ্যালো হ্যালো হ্যালো, গুড ইভিনিং স্টুডেন্টস। তো আজকে আবারও চলে এসেছি আমাদের ইউটিউব চ্যানেল স্টাডি অ্যান্ড জয়, যেখানে আমাদের চলছে মাধ্যমিক এক্সপ্রেস ব্যাচ 2026। আমরা কি পড়ছিলাম? আমরা পড়ছিলাম হচ্ছে সপুষ্পক উদ্ভিদের যৌন জনন। তো সপুষ্পক উদ্ভিদের যৌন জননের প্রথম লেকচার হয়ে গেছে, আজকে তার সেকেন্ড লেকচার, এবং এই লেকচারেই আমরা আমাদের চ্যাপ্টার কমপ্লিট করব। আগের দিন কি পড়েছিলাম? আগের দিন পড়েছিলাম হচ্ছে সপুষ্পক উদ্ভিদের যে প্রধান চারটি অংশ থাকে একটা আদর্শ ফুলের, সপুষ্পক উদ্ভিদের একটা আদর্শ ফুলের যে প্রধান চারটি অংশ, সেই চারটি অংশ নিয়ে কি কি ছিল। আহ এক ছিল প্রথম স্তবক, যার নাম কি বৃতি। তারপরে দ্বিতীয় স্তবক, যার নাম দলমণ্ডল। তারপরে আমরা পড়েছিলাম তৃতীয় স্তবক, যে পুং কেশর চক্র বা পুং স্তবক। আরেকটা কি ছিল? স্ত্রী কেশর চক্র বা স্ত্রী স্তবক, বা স্ত্রী কেশর চক্রকে আমরা গর্ভকেশর চক্রও বলতে পারি। আচ্ছা, পুং স্তবকে দুটি প্রধান অংশ থাকে। একটা হচ্ছে কি গর্ভদণ্ড, আরেক তার উপরে কি থাকে? পরাগধানী। সেই পরাগধানীর মধ্যে পরাগ রেণু থাকে। পরাগধানীর মধ্যে কি থাকে? পরাগ রেণু। আচ্ছা, স্ত্রী কেশর চক্রের মধ্যে বা স্ত্রী স্তবকের প্রধান তিনটি অংশ থাকে। একটা হচ্ছে একদম উপরে গর্ভমণ্ড, আরেকটা কি গর্ভদণ্ড, আরেকটা গর্ভাশয় বা ডিম্বাশয়, যার মধ্যে ডিম্বক থাকে, আর ডিম্বকের মধ্যে কি থাকে? ডিম্বাণু। এরপরে আমরা কি পড়েছিলাম? এরপরে আমরা পড়েছিলাম হচ্ছে আহ স্বপরাগযোগ ইতর পরাগযোগ। স্বপরাগযোগ ইতর পরাগযোগের পার্থক্য আমরা পড়েছি। আজকে আমরা পড়ব হচ্ছে যে উদ্ভিদের নিষেক ও নতুন উদ্ভিদ কি করে গঠিত হয়। উদ্ভিদের নিষেক কিভাবে হয়, পরাগ মিলন কি, নিষেক কি, ঠিক আছে, সেইগুলো পড়বো। তো চলো শুরু করা যাক নাকি। দেখো, আমি একটা পিকচার ড্র করে রেখেছি, যেহেতু এই পিকচারটা একটু জটিল পিকচার, ড্র করতে হয়তো সময় লাগতো। আমি জাস্ট ফ্রেমটা ড্র করে রেখেছি, যখন বোঝাবো তখন পয়েন্টিং করব, ঠিক আছে। তো সব আহ, উদ্ভিদের নিষেক ও নতুন উদ্ভিদ গঠনের জন্য আগের থেকে কিছু প্রস্তুতি পর্ব চলে আর কি। তা তার আগে যে অ্যাকচুয়ালি পরাগ মিলনটা কি, পরাগ যোগ বা নিষেকটা কি? যখন একটা পুং গ্যামেটের সাথে স্ত্রী গ্যামেটের মিলন ঘটে, সেটাকে আমরা কি বলছি? নিষেক বলছি। তো এর আগে, নিষেক হওয়ার আগে পূর্ব মুহূর্তে কিছু ঘটনা ঘটে। যেমন কি, পুং স্তবকের মধ্যে কি ধরনের পরিবর্তন ঘটে, স্ত্রী স্তবকের মধ্যে কিভাবে পরিবর্তন ঘটে। তো পুং স্তবকের মধ্যে কি পরিবর্তন ঘটে? কি আছে হেডিং? পরাগযোগের পূর্বের ঘটনাসমূহ। একটা হচ্ছে আমরা পড়ব পরাগযোগের পূর্বের ঘটনাসমূহ। তারপরে আমরা কি পড়ব? পরাগ মিলন পড়ব ও নিষেক পড়ব। পরাগ মিলন ও নিষেক। তারপরে আমরা পড়ব যে অপত্য উদ্ভিদের গঠন, ভ্রূণ গঠন হবে, তারপরে অপত্য উদ্ভিদের সৃষ্টি হবে। তো আমরা লিখতে পারি বীজ গঠন ও চারাগাছ সৃষ্টি। চারাগাছ সৃষ্টি, এই তিনটে ঘটনা আমরা দেখব পরপর। উদ্ভিদের নিষেক ও নতুন উদ্ভিদ গঠন করার জন্য আমাদের তিনটে ঘটনা
নিয়ে আলোচনা করতে হবে, যেটা হচ্ছে কি পরাগযোগের পূর্বের ঘটনা সমূহ, মানে পরাগযোগের আগে কি কি ঘটনা ঘটছে, পুংস্তবকের মধ্যে কি পরিবর্তন হচ্ছে, স্ত্রী স্তবকের মধ্যে কি পরিবর্তন হচ্ছে, তাই না? যে কোনো খেলার আগে প্রস্তুতি পর্ব তো নিতে হয়, প্র্যাকটিস ম্যাচ আর কি এটা। আচ্ছা, তারপরে মেন ফিল্ডে পরাগ মিলন ও নিষেক, তারপরে কি হবে, মানে নিষেক সম্পন্ন হওয়ার পরে কি বীজ গঠন, আর বীজ থেকে নতুন চারাগাছ সৃষ্টি। আচ্ছা, ঠিক আছে, তাহলে আমরা পরাগ যোগের যে পূর্বের ঘটনা সেটা আমরা পড়বো। পরাগ যোগের পূর্বের ঘটনা, প্রথম ঘটনা, এর ভেতরে এক তো মার্কার লাগবে, দেখো, এক তো পুং স্তবকের মধ্যে পরিবর্তন, আরেকটা কি স্ত্রী স্তবকের মধ্যে পরিবর্তন। পুং স্তবকের মধ্যে পরিবর্তন আর স্ত্রী স্তবকের মধ্যে পরিবর্তন। পুং স্তবকের মধ্যে কি পরিবর্তন হয়, একটা পুং স্তবক, তার ভেতরে কি পরিবর্তন হয়, দেখো ড্র করছি আমি, কি পুং স্তবকের মধ্যে পরিবর্তন কেমন ছিল, এই তো ছিল, এটা হচ্ছে কি পরাগধানী, আর এটা কি পুংদণ্ড, তাই তো? এই দুটোকে একসাথে কি বলছি আমরা, দুটোকে একসাথে মিলে কি বলছি, পুং স্তবক। এই যে পরাগধানী, এর ভেতরে পরাগ রেণু তৈরি হয়, এর ভেতরে কি তৈরি হয়, পরাগ রেণু। তো দেখো, প্রথমে এই যে পুং স্তবকের স্ত্রী একটা মাতৃকোষ, সরি স্ত্রী, স্ত্রী বলছি কেন, মাতৃকোষ, মাতৃকোষ থাকে, সেই মাতৃকোষ বিভাজিত হয়, রেণু মাতৃকোষ যাকে আমরা বলি, রেণু মাতৃকোষ বিভাজিত হয়ে কিভাবে বিভাজিত হয়, মিওসিসের মাধ্যমে, মিওসিসের মাধ্যমে, মিওসিসের মাধ্যমে রেণু মাতৃকোষ বিভাজিত হয়ে চারটি পরাগ রেণু তৈরি করে, চারটি পরাগ রেণু তৈরি করে। এই রেণু মাতৃকোষ হচ্ছে কি, রেণু মাতৃকোষটা হ্যাপ ডিপ্লয়েড, রেণু মাতৃকোষটা কি ডিপ্লয়েড, রেণু মাতৃকোষটা হচ্ছে ডিপ্লয়েড। আর এই যে চারটি চারটি পরাগ রেণু তৈরি হয়েছে, চারটি পরাগ রেণু তৈরি হয়েছে, এগুলো সব কি হ্যাপ্লয়েড। হ্যাপ্লয়েড, তাহলে ডিপ্লয়েড মানে কি 2n, হ্যাপ্লয়েড মানে কি n নাম্বার, বোঝা গেছে? তাহলে রেণু মাতৃকোষ 2n সংখ্যক, ডিপ্লয়েড, আর চারটি যে পরাগ রেণু তৈরি হয়েছে সেটা হচ্ছে হ্যাপ্লয়েড, n নাম্বার।
এই যে চারটের পরাগ রেণু এরা প্রত্যেকেই কি করে, দুটো কোষ বিশিষ্ট দুটি কোষ বিশিষ্ট পুংলিঙ্গধর দেহ তৈরি করে, পুংলিঙ্গধর দেহ গঠন করে, পুংলিঙ্গধর দেহ গঠন করে। এই যে পুংলিঙ্গধর দেহ এরা দুটি কোষ নিয়ে গঠিত, বাট এরা কিন্তু ডিপ্লয়েড না, এরাও হ্যাপ্লয়েড। এই যে পুংলিঙ্গধর দেহ এরাও কি হ্যাপ্লয়েড। ঠিক সেম ভাবে মুছে দিলাম আমি, ঠিক সেম ভাবে আমি যদি স্ত্রী স্তবকের মধ্যে পরিবর্তন দেখতে যাই, কি পরিবর্তন ঘটছে পরাগ মিলনের বা নিষেকের আগে, পরাগ মিলন ও নিষেকের আগে কি পরিবর্তন হচ্ছে, স্ত্রী স্তবকের মধ্যে পরিবর্তন। দেখো এই, তাহলে একটা স্ত্রী স্তবকের কি কি অংশ থাকে, এক তো হচ্ছে গর্ভমুণ্ড, গর্ভমুণ্ড, গর্ভদণ্ড, আরেকটা কি গর্ভাশয়, গর্ভাশয়। তো একটা জিনিস মনে রেখো, এই যে গর্ভমুণ্ড এর যে গর্ভমুণ্ডের উপরে এসেই যখন পরাগ রেণু পড়ে, পরাগ রেণু যখন এই গর্ভমুণ্ডের উপরে এসে পড়ে তখনই কিন্তু অ্যাকচুয়ালি পরাগ রেণু তো না, ওই পুংলিঙ্গধর দেহ যখন এসে পড়ে তখন কি হয়, তখন হয় পরাগ মিলন, নিষেক না, কিন্তু পরাগ মিলন হয়। আমি বোঝাবো পরাগ মিলন আর নিষেক এক না। আচ্ছা, এইটা এই তিনটাকে একসাথে মিলে কি স্ত্রী স্তবক, তাই তো। স্ত্রী স্তবকে দেখো কি হচ্ছে, কি ঘটন, কি পরিবর্তন ঘটছে পরাগযোগের আগে, যে মাতৃকোষ, সেই মাতৃকোষ এও মিওসিসের মাধ্যমে, এখানেও মিওসিস ঘটছে, মিওসিসের মাধ্যমে বিভাজিত হয়ে এখানেও চারটি চারটি হ্যাপ্লয়েড স্ত্রী রেণু গঠিত হয়। তো এই পুংস্তবকের রেণু মাতৃকোষ মিওসিসের মাধ্যমে বিভাজিত হয়ে চারটি পরাগ রেণু তৈরি করেছিল, সেই পরাগ রেণু মাইটোসিস প্রক্রিয়ার মাধ্যমে কি হয়েছিল, দুটি কোষ বিশিষ্ট, যখন মাইটোসিস বিভাজন ঘটে তখন দুটি কোষ বিশিষ্ট পুংলিঙ্গধর দেহ তৈরি করেছিল। আর স্ত্রী স্তবকের মাতৃকোষ যখন মিওসিস প্রক্রিয়ায় বিভাজিত হয় তখন চারটি হ্যাপ্লয়েড স্ত্রী রেণু গঠিত হয়। এই চারটি স্ত্রী রেণুর মধ্যে, এই মনে করো চারটি স্ত্রী রেণুর মধ্যে তিনটে হচ্ছে বিনষ্ট হয়ে যায়, তিনটে স্ত্রী রেণু বিনষ্ট হয়ে যায়। বিনষ্ট হয়ে কি হয়, একটাই স্ত্রী রেণু থাকে, একটাই স্ত্রী রেণু থেকে যায়
চারটির ভেতরে তিনটে বিনষ্ট হয়ে যায়। একটি থেকে যায়। তো এই একটি পরবর্তীতে কি হয়, 7টা কোষ বিশিষ্ট, 7 কোষ বিশিষ্ট একটি হ্যাপ্লয়েড স্ত্রীলিঙ্গধর দেহ তৈরি হয়। স্ত্রীলিঙ্গধর দেহ তৈরি হয়। তাহলে মনে রেখো, ওখানে যখন পুংস্তবকে ছিল তখন 4টে পরাগ রেণু তৈরি হয়েছিল, পরাগ রেণুর 4টে, আবার কি হয়েছিল, দুটি কোষ বিশিষ্ট পুংলিঙ্গধর দেহ গঠন করেছিল, যেখানে প্রথমে হয় মিওসিস পরে মাইটোসিস। এখানেও প্রথমে মিওসিস হবে পরে মাইটোসিস হবে। তাহলে স্ত্রী স্তবকে সেই 4টি মাতৃকোষ থেকে 4টি হ্যাপ্লয়েড স্ত্রী রেণু গঠিত হচ্ছে। তো সেখান থেকে 3টে বিনষ্ট হয়ে যাচ্ছে, একটা থাকছে। সেই একটা স্ত্রী রেণু মাইটোসিস প্রক্রিয়ায় বিভাজনের মাধ্যমে 7 কোষ বিশিষ্ট একটি হ্যাপ্লয়েড স্ত্রীলিঙ্গধর দেহ গঠন করছে। তাহলে এখানে ডিপ্লয়েড মাতৃকোষ, 4টি হ্যাপ্লয়েড স্ত্রী রেণু, তাহলে এর নাম্বার হ্যাপ্লয়েড স্ত্রী রেণু। আর স্ত্রীলিঙ্গধর দেহ, এটাও কি হ্যাপ্লয়েড। এই ডিপ্লয়েড না হ্যাপ্লয়েড এগুলো মনে রাখবে। দেখো, একমাত্র এই যে মাতৃকোষ, একটা রেণু মাতৃকোষ, আর এটা এই যে স্ত্রী স্তবকের যে মাতৃকোষ, এরা হচ্ছে ডিপ্লয়েড। বাকি কিন্তু আমরা এখনো অবধি সব হ্যাপ্লয়েডই পড়েছি। দেখো, আমার মার্কারের কালি নেই, কালি ভরতে হবে। হয়ে গেছে, সরি। মার্কারের কালি না থাকলে কি করব বলো। আচ্ছা, তাহলে আমরা পরাগযোগের পূর্বের যে ঘটনা সমূহ, যেখানে পুংস্তবকের মধ্যে পরিবর্তন আর স্ত্রী স্তবকের মধ্যে পরিবর্তন, মানে প্রস্তুতি কি কি নেওয়ার একটা পরাগযোগ ঘটানোর জন্য, সেটা আমরা দেখলাম। যে পুংস্তবক হচ্ছে পরাগ রেণু তৈরি করে, আর স্ত্রী স্তবক স্ত্রী রেণু তৈরি করে। দুজনই 4টে 4টে করে তৈরি করে, কিন্তু স্ত্রী স্তবকের বেলায় এসে 4টের ভেতরে 3টে স্ত্রী রেণু বিনষ্ট হয়ে যায়। আর একটা যে স্ত্রী রেণু থাকে, সেটা মাইটোসিস প্রক্রিয়ায়, এদের মধ্যে কি হয়, মাইটোসিস প্রক্রিয়ায় 7 কোষ বিশিষ্ট একটি হ্যাপ্লয়েড স্ত্রীলিঙ্গধর দেহ তৈরি হয়, আর পুংস্তবকের পুংলিঙ্গধর দেহ তৈরি হয়। তাহলে মুছে দিলাম। দেখো, এবার কি, পরাগ মিলন বা পরাগ মিলন ও নিষেক। পরাগ মিলন ও নিষেক। তো আমরা প্রথমে পড়বো পরাগ মিলন কি। পরাগ মিলন কি, তাই তো? পরাগ মিলন বা পরাগযোগ আর নিষেক কিন্তু এক নয়, বারবার বলছি, গুলিয়ে ফেলবে না। নিষেক অনেক সময় মনে হতে পারে পরাগযোগ যা নিষেক তাই, কিন্তু তা না।
যখন যখন কি হয়, একটা পুংস্তবক থেকে পরাগ রেণু কোনো স্ত্রী স্তবকের গর্ভমুণ্ডের উপর এসে পড়ে, এরকম ভাবে, তখন যে ঘটনাটা ঘটছে সেটাকে আমরা কি বলবো? পরাগযোগ বা পরাগ মিলন। এটাই হচ্ছে পরাগ মিলন। দেখো কোথায়, এখানে আমি ভালো করে ড্র করে রেখেছি। এই যে পরাগ রেণু বা পুং লিঙ্গধর দেহের পরাগ রেণু যখন কোনো স্ত্রী স্তবকের গর্ভমুণ্ডের ওপর এসে পড়বে, এই যে পড়েছে, এইগুলো হচ্ছে পরাগ রেণু, সবুজগুলো। আর এই যে ব্লু কালারের, এটা হচ্ছে গর্ভমুণ্ড। সেই গর্ভমুণ্ডের ওপর এসে যখন পড়বে তখন যেটা সম্পন্ন হবে সেটা হচ্ছে পরাগ মিলন, মানে দেখা সাক্ষাৎ, ফাইনাল ম্যাচিং হয়ে গেছে আর কি। ঠিক আছে, এটাই হচ্ছে পরাগ মিলন। এই পরাগ এই পরাগ রেণু যখন এই পরাগ নালীর মাধ্যমে, পরাগ নালী, এই যে ব্ল্যাক কালারের আউটার লাইনটা আমি দিয়েছি এটা কিন্তু গর্ভদণ্ড, আর তার ভেতর দিয়ে এই যে ব্লু কালার, এটা হচ্ছে নিষেকের আগে গঠিত হয়। তো এই যে এটা হচ্ছে পরাগ নালী, তো এই পরাগ রেণু এই পরাগ নালীর মাধ্যমে আস্তে 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 মাইটোসিস প্রক্রিয়ায় বিভাজিত হয়ে দুটো পুং গ্যামেট তৈরি করে। সেই গ্যামেট যখন এসে এখানে স্ত্রী স্তবকের ডিম্বাশয়ের মধ্যে যখন ডিম্বাণুর সাথে মিলিত হবে তখন সেটা হচ্ছে নিষেক। তখন কি? সেটা হচ্ছে নিষেক। তাহলে পরাগ যোগ কি আমরা বুঝলাম, নিষেক কি সেটাও বুঝলাম। লিখে দিই একটু ডেফিনেশনটা। পরাগ যোগ কি? আরে যন্ত্রণা, এটা তো কালি নেই। দেখো, পুংলিঙ্গধর দেহের পরাগ রেণু যখন স্ত্রী স্তবকের গর্ভমুণ্ডের ওপর এসে পড়ে, তখন তাকে পরাগ মিলন বলে। পরাগ মিলন বলে। ঠিক আছে। আর নিষেক কি? আমি কি বললাম যে এই যে পরাগ রেণু পরাগ নালী দিয়ে আস্তে 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 যখন মাইটোসিস প্রক্রিয়ায় দুটি পুং গ্যামেট তৈরি করছে, সেই গ্যামেট যখন ডিম্বাণুর ভেতরে এসে ডিম্বাশয়ের ডিম্বাণুর মধ্যে এসে যখন মিলিত হবে তখন সেটাকে আমরা নিষেক বলবো। তো নিষেক কি? নাম্বার 2, নিষেক কি? নিষেক কি? পরাগ রেণু পরাগ নালীর
মধ্য দিয়ে মধ্যে দিয়ে মাইটোসিস বিভাজনের দ্বারা পুংগ্যামেট উৎপাদনের মাধ্যমে যখন ডিম্বাশয়ের ডিম্বাণুর সাথে মিলিত হয় তখন তাকে নিষেক বলবো। মিলিত হয়ে কি তৈরি করবে? জাইগোট তৈরি করবে। তখন তাকে কি বলবো আমরা? নিষেক বলবো। ঠিক আছে, মুছে দিলাম। নিষেক এখনো শেষ হয়নি। আমাদের পরাগ পরাগ মিলনটা আমরা বুঝতে পেরেছি। নিষেকের এখনো নিষেক ঘটার কালে কি কি ঘটনা ঘটে এখনো বাকি আছে। দেখো, তোমাদের বলেছি যখন আমি স্ত্রী স্তবকের মধ্যে কি পরিবর্তন ঘটে, মানে পরাগ মিলনের পূর্বের অবস্থা, সেখানে কি বলেছি? স্ত্রী স্তবকের বিভাজন হয়। কিভাবে? স্ত্রী স্তবক না, মানে স্ত্রী মাতৃকোষের মাতৃকোষের বিভাজন হয়। কিভাবে? মিওসিসের মাধ্যমে। মিওসিস। সেই মিওসিসের মাধ্যমে বিভাজিত হয়ে ও চারটে কি গঠন করে? স্ত্রী রেণু। স্ত্রী রেণু, যার তিনটে নষ্ট হয়ে যায়, একটা রেণু থাকে। একটা তিনটে কি হয়ে যায়? নষ্ট হয়ে যায়। এই যে একটা স্ত্রী রেণু, এর আবার মাইটোসিস বিভাজন ঘটে। মাইটোসিস বিভাজনের মাধ্যমে কি করে? 7 কোষ বিশিষ্ট 7 কোষ বিশিষ্ট কি করছে? স্ত্রীলিঙ্গধর দেহ গঠন করে। এই যে 7টা কোষ, এই 7টা কোষ দেখো এখানে 1 2 3 4 5 6 7 আছে, 7টা কোষ। তো এই 7টা কোষের ভেতরে কিন্তু একটাই ডিম্বাণু থাকে। এটা হচ্ছে ডিম্বাণু। ঠিক আছে, দেখো তাহলে 7টা কোষ বিশিষ্ট স্ত্রীলিঙ্গধর দেহ গঠন করে। সেই 7টা কোষের ভেতরে একটা থাকে ডিম্বাণু,
সরি স্টুডেন্টস। তো দেখো, যেটা বলছিলাম, স্ত্রী মাতৃকোষ মিওসিসের মাধ্যমে বিভাজিত হয়ে 4টি স্ত্রী রেণু গঠন করে। সেই স্ত্রী রেণু ভেতরে 3টে স্ত্রী রেণু বিনষ্ট হয়ে যায়। একটা স্ত্রী রেণু থাকে যার মাইটোসিস বিভাজনের মাধ্যমে 7 কোষ বিশিষ্ট স্ত্রী লিঙ্গধর দেহ গঠিত হয়। তার ভেতরে, এই 7টার ভেতরে একটা থাকে ডিম্বাণু, 3টা থাকে প্রতিপাদ কোষ, একটা থাকে নির্ণীত নিউক্লিয়াস, আর দুটো থাকে সহকারী কোষ। দুটো থাকে সহকারী কোষ। সহকারী কোষ। তো দেখো এর ভেতরে কোনটা কি? এই যে উপরে দেখতে পাচ্ছ 3টে ছোট ছোট উপরের দিকে, সেটা হচ্ছে, মানে কি, আমি একদম উপরের মেরুর সাইডে আমি যদি দেখি তাহলে কি সেখানে থাকছে 3টে প্রতিপাদক কোষ। এই যেটা দেখছো, এদের নাম হচ্ছে 3টে প্রতিপাদক কোষ। প্রতিপাদক কোষ সমষ্টি। প্রতিপাদক কোষ সমষ্টি। এটা যেটা দেখছো মিডিলে, সেটা হচ্ছে নির্ণীত নিউক্লিয়াস। এই নির্ণীত নিউক্লিয়াস কিভাবে এলো আমরা পড়ব। নির্ণীত নিউক্লিয়াস, এর উপরে এই একটা হচ্ছে কি ডিম্বাণু। ডিম্বাণু। আর ডিম্বাণুর সাইডে যে দুটো থাকে এরা হচ্ছে কি সহকারী কোষ। সহকারী কোষ। এবার দেখো, ডাস্টার ওখানে রেখে চলে এসেছি। এবার দেখো, এই যে নির্ণীত নিউক্লিয়াস, এটা কিন্তু ডিপ্লয়েড 2n। কিভাবে হলো পরে আসছি। ডিম্বাণু এ হচ্ছে হ্যাপ্লয়েড, এন নাম্বার। তো দেখো, 7টা স্ত্রী লিঙ্গধর দেহের যে 7 কোষ বিশিষ্ট, সেই 7টা কোষ কি কি? একটা হচ্ছে ডিম্বাণু, একটা হচ্ছে, এই 3টে হচ্ছে প্রতিপাদক কোষ, একটা হচ্ছে নির্ণীত নিউক্লিয়াস, আর দুটো সহকারী কোষ। মুছে দিলাম। এবার হচ্ছে আমাদের ওই পিকচারটা, ডায়াগ্রামটা আমরা ডিটেলসে দেখব আর বুঝবো। এটা যদি বুঝে নিতে পারি তো মানে মনে করো 5 মিনিটে এই টপিক, উদ্ভিদের নিষেক ও নতুন উদ্ভিদের গঠন, 5 মিনিটে শেষ। খুব সহজে বুঝবে, খুব সহজে বুঝবে, বেশি মাথা খাটাবে না, একদম সহজে বুঝবে। পরাগ রেণু স্ত্রী স্তবকের গর্ভমুণ্ডের উপরে এসে পড়ছে, সেটাই এখানে হয়েছে কি পরাগ মিলন। এখানে কি হয়েছে? পরাগ মিলন হয়েছে। পরাগ মিলন। যখন এই পরাগ রেণু গর্ভমুণ্ডের উপর এসে পড়ে, তখন পরাগ রেণুর ভেতরের একটা স্তর, সেই ভেতরের স্তরকে আমরা বলছি ইনটাইন।
পরাগ রেণুর ভেতরের স্তরকে বলা হয় এন্ট্রাইন। এই ভেতরের স্তর থেকে, পরাগ রেণুর ভেতরের স্তর থেকে কি তৈরি হয়? পরাগ নালী তৈরি হয়, পরাগ নালী। এই যে ব্লু কালারের লাইনটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু পরাগ, ওই সরি, গর্ভদণ্ড নয়। গর্ভদণ্ড কোনটা? এটা হচ্ছে গর্ভদণ্ড। একটা স্ত্রী স্তবকের যে তিনটে প্রধান অংশ থাকে তার ভেতরে এটা হচ্ছে সেই গর্ভদণ্ড, এটা হচ্ছে গর্ভমুণ্ড, আর এই যেটা দেখছো, এটা কি? গর্ভাশয় বা ডিম্বাশয়। গর্ভাশয় বা ডিম্বাশয়। এই গর্ভদণ্ডের মধ্যে ওই যে পরাগরেণু যে আসবে, এসে যে ডিম্বাণুর সাথে মিলিত হবে, নিষেক সম্পন্ন হবে, তার জন্য কোথা দিয়ে আসবে? একটা পাইপের মতো, যাকে আমরা কি বলছি? পরাগ নালী বলছি। এই পরাগ নালী কোথা থেকে তৈরি হচ্ছে? এই পরাগ নালী পরাগ রেণুর ভেতরের একটা স্তর, যাকে আমরা ইন্ট্রাইন বলছি, সেটার থেকে তৈরি হচ্ছে। সেই পরাগ নালী দিয়ে পরাগ রেণু আসছে। এই নালীতেই, পরাগ রেণুর কি হয়? মাইটোসিস বিভাজন হয়। পরাগ নালীতে পরাগ রেণুর মাইটোসিস বিভাজন ঘটে। কারণ কি? দেখো, মাইটোসিস বিভাজন ঘটার কারণ কি? পরাগ রেণু হচ্ছে হ্যাপ্লয়েড, একটা এন নাম্বারের হ্যাপ্লয়েড। সেখান থেকে মিওসিস বিভাজন যদি করি, তাহলে আরো তো এন এর হাফ হয়ে যাবে। তো হ্যাপ্লয়েড থেকে আবার কি হচ্ছে? মাইটোসিস বিভাজন, কারণ মাইটোসিসকে সমবিভাজন বলা হয়। তো মাইটোসিস বিভাজনের মাধ্যমে কি হচ্ছে? আরেকটা হ্যাপ্লয়েড, এই যে দুটো হ্যাপ্লয়েড পুং গ্যামেট গঠিত হয়। বোঝা গেছে? তাহলে এই পরাগ নালীতে যখন পরাগ রেণু মাইটোসিস প্রক্রিয়ার মাধ্যমে পুং গ্যামেট তৈরি করবে, মাইটোসিস প্রক্রিয়ার মাধ্যমে কি গঠন করবে? পুং গ্যামেট। কটা? দুটো। কি? পুং গ্যামেট। দেখো, এখানে আমি ড্র করছি, এই দুটো হচ্ছে পুং গ্যামেট। এই দুটো কি? পুং গ্যামেট। এই পুং গ্যামেট যখন এই পরাগনালী দিয়ে যখন ডিম্বাশয়ের মধ্যে প্রবেশ করে, তখন তখন একটা পুং গ্যামেট কটা? দুটো। এরা কি? এন নাম্বার হ্যাপ্লয়েড। তো এই দুটোর ভেতরে একটা হচ্ছে ডিম্বাণুর সাথে মিলিত হয়ে নিষেক সম্পন্ন করে, আর একটা যেটা থাকে সেটা এই নির্ণীত নিউক্লিয়াসের সাথে মিলিত হলে তখন সেটা, এই যে নির্ণীত নিউক্লিয়াস এখন ডিপ্লয়েড আছে, তখন সেটা ট্রিপ্লয়েড হয়ে যায়। তো এই ডিপ্লয়েড কি করে হলো? নির্ণীত নিউক্লিয়াস ডিপ্লয়েড কি করে হলো? দেখো, মুছে দিলাম এটা। নির্ণীত নিউক্লিয়াস ডিপ্লয়েড কি করে হলো?
নির্ণীত নিউক্লিয়াস, মনে হচ্ছে ব্লু পেন দিয়েই পড়াতে হবে, সব সব কালি শেষ। নির্ণীত নিউক্লিয়াস, এটা কি ডিপ্লয়েড। তো এ দেখো প্রথমে এখানে কেমন থাকে, এরকম দুটো ছোট ছোট পোলার নিউক্লিয়াস থাকে, এদের দুটোর নাম কি, পোলার নিউক্লিয়াস, পোলার নিউক্লিয়াস। তো এই পোলার নিউক্লিয়াস এরা দুটো মিলিত হয়ে যায়, পোলার নিউক্লিয়াস মিলিত হয়, মিলিত হয়ে এক পোলার নিউক্লিয়াস কি এন নাম্বার। আমি যেখানে যেখানে হ্যাপ্লয়েড ডিপ্লয়েড বলছি সেগুলো নোট করে রাখবে, শর্ট নোট বানাবে, হ্যাপ্লয়েড ডিপ্লয়েড, হ্যাঁ, এরপরে 11এও কাজে লাগবে, 12এও কাজে লাগবে। এখন থেকে এর শর্ট নোট রেডি করে রাখো, কোনটা হ্যাপ্লয়েড কোনটা ডিপ্লয়েড। পুরো 11 12-এ ওঠার পরে যখন তোমরা উদ্ভিদ মানে বোটানি পার্টটা পড়বে তখন কনফিউশন থাকবে না। পোলার নিউক্লিয়াস হ্যাপ্লয়েড, সেই হ্যাপ্লয়েড থেকে কি হচ্ছে, যখন এই পোলার নিউক্লিয়াস মিলিত হয়ে যাচ্ছে দুটো, তখন একটা নির্ণীত নিউক্লিয়াস গঠিত হচ্ছে, নির্ণীত নিউক্লিয়াস। নির্ণীত নিউক্লিয়াস, এই নির্ণীত নিউক্লিয়াস হয়ে যাচ্ছে তখন 2n নাম্বার বা ডিপ্লয়েড। তাহলে পুং গ্যামেটের, দুটো পুং গ্যামেটের একটা হচ্ছে ডিম্বাণুর সাথে মিলিত হয়ে নিষেক সম্পন্ন করে, আরেকটা হচ্ছে কি, আরেকটা পুং গ্যামেট, পুং গ্যামেট কি হয়, আরেকটা পুং গ্যামেট আমার নির্ণীত নিউক্লিয়াসের সাথে, নির্ণীত নিউক্লিয়াসের সাথে মিলিত হয়, মিলিত হয়ে কি হয়, পুং গ্যামেট হচ্ছে এন নাম্বার, নির্ণীত নিউক্লিয়াস 2n নাম্বার, পুং গ্যামেট হ্যাপ্লয়েড, নির্ণীত নিউক্লিয়াস ডিপ্লয়েড। এবার কি হচ্ছে, ট্রিপ্লয়েড শস্য নিউক্লিয়াস তৈরি করছে, ট্রিপ্লয়েড শস্য নিউক্লিয়াস, ট্রিপ্লয়েড শস্য নিউক্লিয়াস গঠন হয়। এই যে ট্রিপ্লয়েড শস্য নিউক্লিয়াস, এই কেন গঠন হয় বলো, ট্রিপ্লয়েড শস্য নিউক্লিয়াস কেন গঠিত হয়? কারণ ট্রিপ্লয়েড শস্য নিউক্লিয়াসের কাজ হচ্ছে ভ্রূণ, জাইগোট ভ্রূণ, তাদের যখন তারা বীজতকের মধ্যে থাকে তখন তাদের যে বৃদ্ধির জন্য, বিকাশের জন্য যে পুষ্টির দরকার হয়, সেই পুষ্টি হচ্ছে এরা সরবরাহ করে। ট্রিপ্লয়েড শস্য নিউক্লিয়াস কিভাবে, এরা হচ্ছে র্যাপিড মাইটোসিস বিভাজন করে, র্যাপিড মাইটোসিস, ফোন এসছে একটা। তো দেখো ট্রিপ্লয়েড শস্য নিউক্লিয়াস কি করে, নারিশমেন্ট, একটা বীজের ভেতরে তাদের ভ্রূণের নারিশমেন্ট প্রোভাইড করে, মানে কি পুষ্টি সরবরাহ করে, তাদের দেখভাল করে, তাদের বৃদ্ধি বিকাশে সাহায্য করে। তো এর কিভাবে করে, এর র্যাপিড মাইটোসিস করে, র্যাপিড মাইটোসিস করে ওর ভেতরে অনেক শস্য নিউক্লিয়াস তৈরি করে। তো সেই শস্য নিউক্লিয়াসটাই হচ্ছে অ্যাকচুয়ালি ওই ভ্রূণের বৃদ্ধিতে কাজে লাগে, পুষ্টি হিসেবে কাজে লাগে। ঠিক আছে, তাহলে নির্ণীত নিউক্লিয়াস বুঝলাম কিভাবে এসছে, দুটো পোলার নিউক্লিয়াসের মিলনের ফলে। নির্ণীত নিউক্লিয়াস 2n। এবার দেখো আমি এখানে লিখছি দুটো পুং গ্যামেট আমাদের ছিল, দুটো পুং গ্যামেট, দুটো পুং গ্যামেট,
সেই দুটো পুংগ্যামেটের মধ্যে একটি পুংগ্যামেট ডিম্বাণুর সাথে মিলিত হয়, ডিম্বাণুর সাথে মিলিত হয় এবং নিষেকের দ্বারা নিষেক সম্পন্ন হয়, নিষেকের দ্বারা কি হচ্ছে, জাইগোট গঠিত হয়। জাইগোট গঠিত হয়। এই যে জাইগোট, এটা হচ্ছে টুয়েন, মনে রাখবে, মানে ডিপ্লয়েড। তাহলে জাইগোট কি? ডিপ্লয়েড। জাইগোট হচ্ছে ডিপ্লয়েড। এই জাইগোট গঠিত হয়, তারপরে কি, জাইগোট থেকে কি হয়, ভ্রূণ সৃষ্টি হয়, ভ্রূণ সৃষ্টি হয়। ভ্রূণ সৃষ্টি হয়। বোঝা গেছে? আর একটা যে পুংগ্যামেট আছে, অপর পুংগ্যামেটটি কি হচ্ছে, নির্ণিত নিউক্লিয়াসের সাথে নির্ণিত নিউক্লিয়াসের সাথে মিলিত হয়ে ট্রিপ্লয়েড শস্য নিউক্লিয়াস গঠিত হয়। বোঝা গেছে? ব্যাস। এখানে দেখো, এই যেটা আছে, এটা ব্ল্যাক কালারের ভেতরে, এটা হচ্ছে, এটা কি, অধোমুখ ডিম্বক, অধোমুখ ডিম্বক। গ্রিন কালারের এটা যেটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে গর্ভাশয় প্রকোষ্ঠ। গ্রিন কালারের এটা যেটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে গর্ভাশয় প্রকাষ্ঠ, এটা হচ্ছে অধোমুখ ডিম্বক। কারণ দেখো, অধোমুখ কেন বলেছে, উল্টানো মুখ, আর মুখ নিচের দিকে, এই মুখ কিন্তু খোলা, এখান দিয়ে পরাগ নালীর ঢোকার জন্য রাস্তা আছে। তাহলে ডিম্বাশয় প্রকাষ্ঠ। আর এটা হচ্ছে কি, গর্ভাশয় প্রকাশ, সরি, এই টোটালটা কি, গর্ভাশয়ের প্রকাষ্ঠ।
অ্যাকচুয়ালি গর্ভাশয় প্রকোষ্ঠ এটা না, এটা এই যে হোয়াইট কালারের, এটা সবুজ কালারের বাইরে যেটা, সেটা হচ্ছে গর্ভাশয় প্রকোষ্ঠ। বোঝা গেছে? মুছে দিলাম। আমাদের পরাগযোগ আর নিষেক হয়ে গেছে। এবার আমরা কোনটা পড়বো লাস্ট, সেটা হচ্ছে 3 নাম্বার বীজের গঠন। বীজের গঠন ও নতুন চারাগাছ তৈরি। দেখো, যখন নিষেক কমপ্লিট হয়ে যায়, যখন জাইগোট তৈরি হয়, জাইগোটটা এই যে অধমুখ ডিম্বক, এই ডিম্বকের মধ্যেই থাকছে। তো এই ডিম্বকটা কি হয়ে যায় তখন? ডিম্বক হয়ে যায় হচ্ছে বীজ ত্বক, মানে ওটাই অ্যাকচুয়ালি বীজ হয়। ডিম্বকের যে বাইরের ত্বক, সেটাকে আমরা বীজ ত্বক বলছি। দেখো, কি হবে? ডিম্বক বীজে রূপান্তরিত হবে। ডিম্বক বীজে রূপান্তরিত হয়। তার আগে কি, আহ, ডিম ডিম্বকের মধ্যে যে ডিম্বাণু, ডিম্বাণু ও পুংগ্যামেটের মিলনের ফলে কি হচ্ছে? জাইগোট গঠিত হয়। ডিম্বক বীজে রূপান্তরিত হয়। আচ্ছা, তারপরে কি হচ্ছে? ওই যে গর্ভাশয় প্রকাষ্ঠ, ওই গর্ভাশয় প্রকাষ্ঠ কি হয়ে যায়? ফলে রূপান্তরিত হয়। ফলে ফলে রূপান্তরিত হয়। তার মানে আমরা যে ফল খাই, অ্যাকচুয়ালি কি হচ্ছে সেটা দেখো। ফল কোনটা হচ্ছে? গর্ভাশয় প্রকাষ্ঠ যেটা, সেটা হচ্ছে ফলে রূপান্তরিত হচ্ছে। গর্ভাশয়ের মধ্যে কি থাকে? ডিম্বক থাকে। ওই ডিম্বকটা হচ্ছে বীজের কাজ করছে। ডিম্বকের বাইরের আবরণকে আমরা কি বলবো? বীজত্বক বলবো। ডিম্বকের বাইরের আবরণ বীজত্বকে পরিণত হয়। বোঝা গেছে? তাহলে এরপরে জাইগোট থেকে কি হচ্ছে? ভ্রূণ গঠিত হচ্ছে, আর ভ্রূণ থেকে অঙ্কুরোদ্গম হচ্ছে, অঙ্কুরোদ্গম হয়ে নতুন চারাগাছ তৈরি হচ্ছে। তাহলে বীজের গঠন কিভাবে হচ্ছে? যখন নিষেক সম্পন্ন হচ্ছে, তখন ডিম্বাণু আর এই যে পুংগ্যামেট,
মিলিত হয়ে ওরা কি করছে, জাইগট গঠিত করছে। সেই জাইগটকে ঘিরে যে ডিম্বক থাকে, সেই ডিম্বকে বাইরের আবরণ কি হয়ে যাচ্ছে, বীজত্বকে রূপান্তরিত হয়ে যাচ্ছে। আর এই ডিম্বক পুরো বীজে রূপান্তরিত হচ্ছে। তার ভেতরে, এই বীজের ভেতরে জাইগটকে জাইগটের বৃদ্ধিতে সাহায্য করে কে, মানে জাইগট থেকে যে ভ্রূণ হবে, ভ্রূণর বৃদ্ধি ও বিকাশে সাহায্য করবে কে, ট্রিপ্লয়েড শস্য নিউক্লিয়াস, যেটা নির্ণীত নিউক্লিয়াস আর একটা পুংগ্যামেটের মিলনের ফলে তৈরি হয়। নির্ণীত ওই ট্রিপ্লয়েড শস্য নিউক্লিয়াস, সেটা হচ্ছে ওদের ওই ভ্রূণর মানে ডিম্বকের মধ্যে, মানে বীজের মধ্যে পুষ্টি সরবরাহ করবে। আর তারপরে কি, যে গর্ভাশয় প্রকোষ্ঠটা আছে সেটা কি হচ্ছে, ফলে রূপান্তরিত হচ্ছে। এই ফল যখন পেকে যাবে তখন কি হবে, মাটিতে পড়বে, উপযুক্ত যখন পরিবেশ পাবে, উপযুক্ত পরিবেশ পেলে কি ওই বীজ থেকে নতুন চারাগাছ তৈরি হবে। উপযুক্ত পরিবেশ পেলে বীজ থেকে ভ্রূণ অঙ্কুরিত হয়ে নতুন চারাগাছ গঠিত হবে, নতুন চারাগাছ সৃষ্টি হবে। ঠিক আছে, তা মুছে দিলাম। তাহলে আমাদের তিনটে উদ্ভিদের নিষেক নতুন উদ্ভিদ গঠনের যে তিনটে ধাপ ছিল, একটা কি, পরাগ মিলনের পূর্বের অবস্থা, সেখানে পুং স্তবক আর স্ত্রী স্তবকের মধ্যে যে পরিবর্তন সমূহ ঘটে সেগুলো আমরা দেখেছি। দ্বিতীয়, পরাগ মিলন কি, তারপরে নিষেক কিভাবে হলো, নির্ণীত নিউক্লিয়াস কিভাবে হলো, তারপরে ট্রিপ্লয়েড শস্য নিউক্লিয়াস কিভাবে হলো সেটা আমরা দেখেছি। তারপরে লাস্টে বীজের গঠন কিভাবে হলো, আর নতুন চারাগাছ কিভাবে সৃষ্টি হলো। পুরো পুরো এবার যদি আমরা একটা ডায়াগ্রামের মাধ্যমে, মানে শব্দ ছকের মাধ্যমে যদি আমরা দেখি, তাহলে আমরা খুব ভালোভাবে বুঝতে পারবো কি হচ্ছিল। প্রথমে পরাগধানী থেকে পরাগ রেণুর সৃষ্টি, তাই তো। সেখান থেকে কি হচ্ছে, পরাগ রেণুর গর্ভমুণ্ডে স্থানান্তরণ। গর্ভমুণ্ডে স্থানান্তরণ কিভাবে স্থানান্তরণ হয়, কোনো বাহকের মাধ্যমে। আমরা যখন পড়েছিলাম ইতর পরাগযোগ, পরা ওই স্বপরাগযোগ, সেখানে বাহকের প্রয়োজন হয়। সেই বাহকের মাধ্যমে পরাগ রেণু কোথায় এসে পড়ছে, গর্ভমুণ্ডে এসে পড়ছে। গর্ভমুণ্ড থেকে তারপরে কি হচ্ছে, পরাগ নালীর সাহায্যে পরাগ আরে জ্বালা পরাগ নালীর সাহায্যে
পরাগ রেণুর চলন হচ্ছে, পরাগ রেণুর চলন হচ্ছে, চলন। তারপরে কি হচ্ছে, পুং গ্যামেট তৈরি হচ্ছে, পুং গ্যামেট, পরাগ রেণু থেকে পুং গ্যামেট তৈরি হচ্ছে। পুং গ্যামেট থেকে কি হচ্ছে, এখানে এই ডিম্বাণুর সাথে নিষেক হচ্ছে, পুং গ্যামেট আর ডিম্বাণুর মধ্যে কি হচ্ছে, নিষেক হচ্ছে। নিষেকের ফলে কি হচ্ছে, জাইগোট গঠিত হচ্ছে, জাইগোট গঠিত হচ্ছে। জাইগোট থেকে কি হচ্ছে, ভ্রূণ, ভ্রূণ থেকে ফল, ফল থেকে বীজের অঙ্কুরোদ্গম, সেখান থেকে নতুন নতুন চারা গাছ তৈরি, নতুন চারা গাছ তৈরি। তাহলে দেখো, এটা হচ্ছে এখান থেকে স্টার্ট হচ্ছে, এখান থেকে স্টার্ট হচ্ছে, এখানে এসে এন্ড হচ্ছে। তবে বলো, এটা কি এন্ড হয় নাকি এটা একটা সাইকেল? এটা কিন্তু একটা সাইকেল। এই চারা গাছ থেকে আবার ফল হবে, আবার বীজ হবে, হ্যাঁ, আবার এই মানে পরাগরেণু তৈরি হবে, পরাগরেণুর থেকে ওই পরাগরেণুর গর্ভমুণ্ডে স্থানান্তরণ হবে, তারপরে কি হবে, পরাগ নালীর সাহায্যে পরাগরেণুর মিলন চলন হবে, তারপরে সেখান থেকে পরাগরেণু থেকে পুং গ্যামেট তৈরি হবে, দুটো পুং গ্যামেটের একটা ডিম্বাণুর সাথে মিলিত হয়ে নিষেক হবে, নিষেকের মাধ্যমে জাইগোট তৈরি হবে, জাইগোট থেকে ভ্রূণ তৈরি হবে, ভ্রূণ থেকে ফল তৈরি হবে, ফল থেকে বীজের অঙ্কুরোদ্গম হবে, আবার নতুন চারাগাছ তৈরি হবে। আচ্ছা, এটা হচ্ছে শব্দ ছক। মানে এটা মুখস্থ করতে পারলে, যেটা বুঝিয়েছি, তারপরে যদি এইটা শব্দ ছকের মাধ্যমে যদি কোথাও নোট করে রাখো, শর্টস নোট, তাহলে কি হবে, আর স্টেপ বাই স্টেপ গোলাবে না, মাথায় মনে থাকবে। এখানে আমরা এটাও অ্যাড করে নিতে পারি যে পরাগ ধানির মধ্যে যে পরাগরেণু সৃষ্টি হয়, এই পরাগরেণু হচ্ছে হ্যাপ্লয়েড, এই পুং গ্যামেট কি, হ্যাপ্লয়েড, এই ডিম্বাণু কি, হ্যাপ্লয়েড। নিষেক যখন হচ্ছে, যখন জাইগট তৈরি হচ্ছে এন এন, তখন জাইগট হয়ে যাচ্ছে 2n। আরেকটা ছিল এই যে ভ্রূণ, এটাও 2n, ভ্রূণ 2n। ট্রিপ্লয়েড শস্য নিউক্লিয়াস একটা আছে, ছোট করে কোথায় লিখে দেবো, এখানে লিখে দিই, ট্রিপ্লয়েড শস্য নিউক্লিয়াস, এটা কি 3n। নির্ণীত নিউক্লিয়াস 2n, ডিম্বাণু n, সহকারী কোষ আছে পুংগ্যামেট n, পুংগ্যামেট কটা থাকে, দুটো, ব্যাস। আচ্ছা, এই ছিল আজকের লেকচার। আমাদের সপুষ্পক উদ্ভিদের যে যৌন জনন সেটা কমপ্লিট হয়ে গেছে, মুছে দিলাম কিন্তু। সপুষ্পক উদ্ভিদের যৌন জনন কমপ্লিট। এরপরে আমাদের এই ইউনিট 2 তে, মানে যে চলছিল জীবনের প্রবাহ মাত্রা, সেই ইউনিট 2 এর এরপরে আর একটা লাস্ট চ্যাপ্টার বাকি আছে, সেটা হচ্ছে বৃদ্ধি ও বিকাশ, মানুষের বৃদ্ধি ও বিকাশ, সেটা আবার মানুষের।
তাহলে দুটো লেকচারে আমরা সপুষ্পক উদ্ভিদের যৌন জনন কমপ্লিট করেছি। অ্যাকচুয়ালি এর মিডিলে আমার ক্লাসটা আসতে একটু দেরি হয়ে গেছে, যার কারণ হচ্ছে আম, আমি একটু বিয়েতে গিয়েছিলাম, আমার কোনো এক রিলেটিভস এর বিয়ে। তো সেখানে গিয়ে 2-3 দিন থাকতে হয়েছে বাধ্যতামূলক, যার কারণে আমার ক্লাসটা একটু ডিলে হয়েছে। আবার সমস্যা নেই, আমরা এবার থেকে রেগুলার হয়ে যাব, রেগুলার ক্লাস আসবে। তো যেটা হচ্ছে, তোমাদের যদি কোনো ডাউট থাকে কমেন্ট সেকশনে কমেন্ট করবে, যদি ইউটিউব থেকে দেখো তাহলে সাবস্ক্রাইব করবে আর বেল বাটনটা বাজিয়ে রাখবে, যাতে কি হয় নতুন ক্লাস যখনই আমি আপলোড দেব সাথে সাথে তোমাদের নোটিফিকেশন তোমরা পেয়ে যাও। ঠিক আছে? আমাদের ক্লাস মোস্ট প্রবাবলি কি 6:30 থেকে 7টা, মাঝে মধ্যে খুব টেকনিক্যাল এররের কারণে যদি হয় তাহলে কি 8টা 8:30 বেজে যায় রাত। তো সবসময় সন্ধ্যা 6:30 থেকে 7টার ভেতরেই আমরা আমাদের ক্লাস আপলোড দিই। যদি যারা যারা ফেসবুক থেকে দেখছো তারা কি করো, একটা ফলো করো। আর ফেসবুকে দেখো, ফেসবুকে হয়তো পুরো ভিডিও নাও থাকতে পারে, তো তার জন্য তোমরা ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো। ফেসবুক পেজটা কেন ফলো করবে, কারণ এখানে তোমরা প্র্যাকটিসের জন্য কোশ্চেন পাবে। যখনই ইউনিট 2, যখন লেকচারটা শেষ হয়ে যাবে ইউনিট 2, তখন কি হবে, আমি পুরো ইউনিট 2 এর মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন, মানে যেগুলোর বাইরে কোশ্চেন আসা খুব একটা পসিবল না আর কি, ওর ভেতর থেকেই আমি 98% গ্যারান্টি দিতে পারি যে আমি যে কোশ্চেনগুলো তোমাদের সাজেশন করে দেব মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন হিসাবে, তো সেগুলো পড়লে তোমরা এই পুরো ইউনিট 2 যেটা, সেটার থেকে তার ভেতর থেকেই কোশ্চেন পেয়ে যাবে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে খুব জলদি। থ্যাংক ইউ ক্লাস করার জন্য। যারা যারা লাস্ট অবধি ক্লাসটা করলে তাদের ডবল থ্যাংক ইউ। দেখো, প্রথম প্রথম হয়তো অনেকে ক্লাস করেছে, কিন্তু বেশ কিছুদিন হয়ে গেছে, এখন হয়তো অনেকে ক্লাস করবে না, কিন্তু যারা লাস্ট অবধি টিকে থাকবে তারাই ভালো রেজাল্ট করতে পারবে, তাই তো? তো ঠিক আছে, দেখা হচ্ছে, টাটা, বাই বাই।